কবিতা মনমরা হয়ে জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকাচ্ছিল। গত মাসেই তার বাবার স্বর্গবাস হয়েছিল, তখন থেকেই সে খুব উদাস থাকত, কারণ এই পৃথিবীতে একমাত্র তার বাবাই ছিলেন যিনি তার কথা ভাবতেন। তার মা বিমলা দেবী তো সবসময় নিজের ছোট মেয়ে আশার কথাই ভাবতেন। কবিতার ছোট বোন আশা কিছুটা মানসিক প্রতিবন্ধী মন্দবুদ্ধি ছিল, তাই বিমলা দেবী শুরু থেকেই তার ওপর বেশি নজর দিতেন। কবিতার এতে কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন তার মা আশার সামনে নিজের বড় মেয়েকে কিছুই মনে করতেন না। তিনি সবসময় তাকে উপেক্ষা করতেন এবং তার সুখ স্বাচ্ছন্দ্যের কথা একেবারেই খেয়াল রাখতেন না। তার বাবার মৃত্যু অফিসে কাজ করার সময় হয়েছিল, আর এখন তার জায়গায় অন্য কাউকেও চাকরি দেওয়া যেতে পারত। তাই বিমলা দেবী কবিতার স্বামী মনীষের সামনে প্রস্তাব রাখলেন যে সে যেন সেই চাকরিটা করে নেয় এবং পুরো পরিবারের দায়িত্ব সামলায়। কবিতা আর মনীষ তখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। কবিতা তার বাপের বাড়ি থেকে 5 ঘণ্টার দূরত্বে থাকত। কবিতার শাশুড়ি ও শ্বশুর একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তাই স্বামী স্ত্রী দুজন একাই থাকত। কবিতার বিয়ের 10 বছর হয়ে গিয়েছিল, কিন্তু কবিতা এখনও মা হতে পারেনি। পরীক্ষা করানোর পর জানা যায় যে কবিতা মা হতে অক্ষম। উভয় স্বামী স্ত্রী কয়েকদিন পর একটি অনাথ আশ্রম থেকে একটি বাচ্চা দত্তক নিতে চলেছিল। এরই মধ্যে কবিতার বাবার স্বর্গবাস হয়ে গেল। এখন কবিতার মা বিমলা দেবীর চিন্তাভাবনা ছিল যে তার স্বামীর চাকরি যদি মনীষ করে নেয় তবে মেয়ে আর জামাই এসে বাড়িতেই থাকবে। এমনিতে তো কবিতা আর মনীষ নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল, কিন্তু নিজেদের সংসার ছেড়ে মায়ের বাড়িতে গিয়ে থাকার সিদ্ধান্ত নেওয়াটাও অতটা সহজ ছিল না। সেই জন্য তারা চিন্তাভাবনা করার জন্য কিছুটা সময় নিচ্ছিল। একদিন কবিতা তার মাকে না জানিয়ে হঠাৎই বাপের বাড়ি পৌঁছে গেল। কবিতা হঠাৎ করে এসেছিল। সে দেখল বিমলাদেবী উঠানে বসে ফোনে কারো সাথে কথা বলতে বলতে বলছিলেন, আরে আমার জামাই মনীষ তো খুব লোভী, দেখিস চাকরির লোভে অবশ্যই এখানে চলে আসবে। কবিতারও নিশ্চয়ই আমার ধন সম্পত্তির লোভ থাকবেই, এমন সোনালি সুযোগ কি কেউ হাতছাড়া করে? আমার স্বামী যদি বেঁচে থাকতেন তবে এদের মাথায় চড়াতেই হতো না, কিন্তু এখন তো আমার বাধ্যবাধকতাও রয়েছে। এমনিতে আমাদের সংসার চলেই যাবে, কিন্তু বাড়িতে একটা পুরুষ মানুষও তো থাকা দরকার বাইরের সব ভারী কাজ করার জন্য। আর কবিতা এখানে থাকলে সে ও ঘরের সব কাজ সামলে নেবে, তারপর আমি শান্তিতে থাকব আর আমার মেয়েও শান্তিতে থাকবে। আর ভবিষ্যতে আমার মেয়ের চিন্তা আমাকে করতে হবে না। সম্পদের লোভে এরা আশার যত্নও খুব ভালোভাবে করবে। আমি তো আমার উইল ওয়াসিয়াতে লিখে দিয়ে যাব যে সমস্ত সম্পত্তি যেন আমার মেয়ে আশার নামে থাকে। আর জামাই যা উপার্জন করবে তা এখানেই খরচ করবে, কারণ এই চাকরিটা তো তার নিজের নয়। এখন সে আমার স্বামীর চাকরি করবে, আর পুরো বেতন তো এনে আমার হাতেই তুলে দিতে হবে, তাই না? এই সব শুনে কবিতা অবাক হয়ে গেল। এখানে আসার পর কি তার নিজের কোনো ভবিষ্যৎ থাকবে না? যদি সমস্ত বেতন মা নিজেই নিয়ে নেন তবে আমরা দুজনে নিজেদের ভবিষ্যতের জন্য কি বাঁচাব? পাশাপাশি সে মায়ের এই চিন্তাভাবনা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল যে মা তাকে ধনসম্পত্তির লোভী মনে করেন। সে উল্টো পায়ে ফিরে গেল। সে মায়ের সাথে দেখাও করা প্রয়োজন মনে করল না, কারণ সে দেখে নিয়েছিল যে তার মায়ের তার ভালোবাসার প্রয়োজন নেই, বরং ধন সম্পত্তির জোরে তিনি নিজের মেয়ে আর জামাইকে শুধুমাত্র ব্যবহার করতে চান। সে বাড়িতে এসে সব কথা মনীষকে বলল। শুনে মনীষও অবাক হয়ে গেল এবং বলতে লাগল, আমি তো শুধু তোমার মায়ের সাহায্য করতে চেয়েছিলাম, আমার শ্বশুরমশাইয়ের চাকরির কোনো লোভ নেই আর নাই তোমার মায়ের ধন সম্পত্তির। যদি তার এমনই মনে হয় যে আমরা ধন সম্পত্তির লোভে তার তোয়াক্কা করছি, তবে তিনি তার ধন দৌলত যাকে দিতে চান দিয়ে দিন, আর আশার দায়িত্ব যার নেওয়ার সে নিক। কারণ আমার ধন দৌলতের কোনো লোভ নেই, আর আমি এখন কোনো দায়িত্বও নিতে চাই না। এভাবে বদনাম হয়ে আমি কোনো কাজ করতে পারব না। আমি আমাদের জন্য যথেষ্ট উপার্জন করে নিই এবং আমাদের ভবিষ্যতের জন্যও কিছুটা সঞ্চয় করে নিতে পারি। কাল আমরা বাচ্চা দত্তক নেওয়ার কথা ভাবছি, আমরা তার ভবিষ্যতের জন্য কি করতে পারব? এমনিতেও তো তোমার মা আমার পুরো বেতন নিজে নিয়ে নেবেন, আর তার তরফ থেকেও আমরা কোনো সাহায্য পাব না। তবে কি আমরা আমাদের জীবন তার মানসিক প্রতিবন্ধী মেয়ের জন্য উৎসর্গ করে দেব? কবিতার নিজের মায়ের কথা শুনে কিছুই ঠিক লাগছিল না। তার মনও খুব খারাপ হয়ে গিয়েছিল। তার কাছেও নিজের স্বামীর কথাগুলো যুক্তিসঙ্গত মনে হচ্ছিল। এমনিতে তো শুরু থেকেই মায়ের ব্যবহার তার প্রতি এমনই ছিল, কিন্তু সে ভাবত যে তার ছোট বোনের মাকে বেশি প্রয়োজন, তাই মা তাকে বেশি ভালোবাসেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আজ যেভাবে বড় মেয়ের ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছিল, এই বিষয়টি কবিতার একদমই ভালো লাগছিল না। 1 সপ্তাহ কেটে গেল। একদিন বিমলা দেবীর ফোন এল। তিনি বলতে লাগলেন, কবিতা বেটি, তোমরা দুজনে কি ভাবলে?
তোমরা বাড়ি কবে আসছ? দেখো, এখন সবকিছু তোমাকেই সামলাতে হবে। আখিরকার আশা তোমার ছোট বোন, আর আমি তোমার মা। তুমি আমাদের দুজনকে একা তো ছেড়ে দিতে পারো না, তাই না? হ্যাঁ, যদি কোনো নালায়েক ছেলে হতো তবে হয়তো সে আমাদের একা ছেড়ে চলে যেত। এই ধরনের কথা বলে তিনি নিজের মেয়েকে আবেগপ্রবণ করে দিতে চাইছিলেন, কিন্তু তিনি জানতেন না যে কবিতা আগেই সবকিছু শুনে নিয়েছে। কবিতা আস্তে করে বলল, মা, আমি মনীষের সাথে কথা বলে জানাচ্ছি। তা শুনে মা রেগে গিয়ে বলতে লাগলেন, তোমাদের কথা বলার জন্য আর কত সময় চাই? আমার তো মনে হয়েছিল যে তোমরা দুজনে এখানে আসার সিদ্ধান্তও নিয়ে ফেলেছ। দেখো, যবে থেকে তোমার বাবা মারা গেছেন তবে থেকে আমি খুব কষ্টে আছি। আমাকে আশার সাথে ঘুমোতে হচ্ছে। আগে তোমার বাবা ওর সাথে ঘুমাতেন, তাই ওর খেয়াল রাখা আর ওর প্রয়োজনের দিকে নজর রাখার কাজটা উনিই করতেন। কিন্তু এখন আমার ঘুম নষ্ট হচ্ছে। তুমি এখানে চলে এলে আমিও একটু সাহায্য পাব। এমনিতে জামাইবাবু তো এখানে তোমার বাবার চাকরিটা পেয়েই যাচ্ছেন, তার ওপর তুমি চাকরিও করো না, আর শ্বশুরবাড়ির লোকেরাও তোমার সাথে নেই। তাই তুমি জামাইবাবুর সাথে বাপের বাড়িতে এসে থাকো আর রাতে নিজের বোনের সাথে ঘুমোও, তাহলে আমিও একটু শান্তিতে ঘুমোতে পারব। ওর প্রতিও তো তোমার কিছু কর্তব্য আছে নাকি? তুমি নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না। কবিতা অবাক হয়ে বলল, তুমি এসব কি বলছো মা? চলো, এক মুহূর্তের জন্য ধরেও নিচ্ছি যে তোমার পাশে দাঁড়ানোর জন্য আমরা দুজনে সেখানে এসে থাকতে শুরু করলাম, কিন্তু আমাদের থাকার জন্য একটা ঘর তো চাই, নাকি? আমাদের প্রাইভেসি, ব্যক্তিগত জীবনরও কি হবে? বিমলা দেবী রেগে গিয়ে বললেন, এখানে আমরা এত সমস্যায় আছি আর তোমার নিজের প্রাইভেসির চিন্তা পড়েছে? দেখো, আমার তো বিপি, রক্তচাপরও সমস্যা আছে। আশা আমার ঘুম পুরো হতে দেয় না, রাতেও উঠে পড়ে। তাই ওকে দেখার জন্যও তো কাউকে না কাউকে চাইই, সেই জন্য তোমাকে ওর সাথে ঘুমোতে হবে। আর আমি আমার ঘরে ঘুমাব আর জামাইবাবু হলে শুয়ে পড়বেন। এমনিতে তো তুমি মা হতে পারবে না, তবে এখন নিজের স্বামীর সাথে প্রাইভেসির আবার কি দরকার? তোমার বিয়ের 10 বছর হয়ে গেছে, অথচ এখনও স্বামীর মাধ্যমে মা হতে পারোনি। এরকম অবস্থাতেও তুমি কি করে এমন বেশরমের মতো কথা বলছ? আজ কবিতার কাছে তার মায়ের কষ্টগুলো কম এবং মায়ের স্বার্থপরতা বেশি স্পষ্ট দেখা যাচ্ছিল। এমনিতে তো সে আর মনীষ মিলে শুরুতেই মাকে সাহায্য করার মন বানিয়েও ফেলেছিল, কিন্তু আজ তার এসব কথা শুনে কবিতার মন আরও বিষিয়ে উঠল। দুজনেই মায়ের কথা ভাবছিল, কিন্তু মায়েরও তো একটু কর্তব্য তৈরি হয় যে তাঁদের দুজনের কথা ভাববে, কিন্তু মা তো শুধু নিজের স্বার্থটাই দেখছিলেন। আজ কবিতার সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও সময় লাগল না। সে শান্ত কণ্ঠে বলল, দেখো মা, এমনিতে এখানে মনীষের কাজকর্ম বেশ ভালোই চলছে, আর আমাদের প্রয়োজন তো তোমারই ছিল। তা সত্ত্বেও তুমি আত্মীয়দের কাছে বলে বেড়াচ্ছিলে যে আমরা লোভী। সেই কথাটাও আমরা ভুলে গিয়েছিলাম, কিন্তু যেভাবে তুমি আমার মা হতে না পারা নিয়ে খোঁটা দিলে সেটা আমি সহ্য করতে পারব না। মেনে নিলাম আমি মা হতে পারব না, কিন্তু তার মানে কি এই যে আমি সোহাগন নই? নাকি স্বামী থাকা সত্ত্বেও আমি স্বামীর থেকে দূরে থাকব? আমি মা হতে পারিনি, কিন্তু তার মানে কি আমার নিজের স্বামীর সাথে থাকার অধিকার নেই? সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওখানে গিয়ে থাকব না। এখন থেকে তোমার যখন আমাদের প্রয়োজন হবে আমরা চলে আসব, কিন্তু চিরকালের জন্য গিয়ে থাকব না। ওখানে যাওয়া মানে মনে হচ্ছে সব লড়াই সংগ্রাম আমাদের, আর সব সুবিধে তোমার জন্য। আমরাও তো তোমারই সন্তান মা, তোমার আমাদের কথা ভাবা উচিত ছিল। কিন্তু তোমার কাছে তো শুধু আশাই কেন্দ্রবিন্দু হয়ে থেকে গেছে, তাই তুমি কেবল তার সুখ স্বাচ্ছন্দ্যের কথাই ভাবছ। এমনিতে তো বাবাই একমাত্র ছিলেন যিনি আমার কথা ভাবতেন। বলতে বলতে তার গলা ধরে এল। তা শুনে বিমলা দেবী তাকে বললেন, তোর যদি সবকিছু আগে থেকেই জানা ছিল তবে এতদিন আমার খেয়াল রাখার নাটক কেন করলি? আমি তোর চেয়ে আশাকে বেশি ভালোবাসি আর নিজের পুরো জীবন ওর জন্যই উৎসর্গ করে দেব। তোর সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তুই যদি এখানে না আসিস তবে আমি পুরো সমাজের কাছে তোকে বদনাম করব। তোকে স্বার্থপর মেয়ের তকমা দেব আর লোভী বলব, দেখি আমাকে কে আটকায়। কবিতা ব্যথাতু স্বরে বলল, ভালোই হলো তুমি নিজের মুখেই সব কিছু স্বীকার করে নিলে। তোমার যাকে যা বলার বলতে পারো। যখন হৃদয়ে ভালোবাসাই নেই তখন সম্পর্ক তো একদিন না একদিন ভাঙবেই। আমি নিজের কথা সামান্য একটু কি ভাবলাম, তুমি তো নিজের মনের সব তিক্ততা বের করে আমার সামনে রেখে দিলে। তোমার এই মিথ্যা অভিযোগ থেকে বাঁচার জন্য আমি নিজের জীবনের শান্তি স্বস্তি নষ্ট করতে পারব না। এতটুকু বলে কবিতা ফোন রেখে দিল, আর বিমলা দেবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রাগের মাথায় এসে তিনি নিজের আসল রূপ মেয়ের সামনে উন্মোচিত করে দিয়েছিলেন। এখন আর তিনি জীবনে দ্বিতীয়বার মেয়ের কাছে সাহায্য চাওয়ার মতো মুখ রাখলেন না।
রাগের বশে বিমলা দেবী নিজেরই ক্ষতি করে ফেললেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কবিতা ঠিক করল না ভুল? দয়া করে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।